যে 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় আসা, এটা কিন্তু গণতন্ত্রের জন্য আমার দৃষ্টিতে খুব একটা সুখকর না। যত বেশি আসন, যত বেশি ক্ষমতা একটা রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসীন তার কাছে পুঞ্জীভূত থাকবে, সেই দলটার বা সে সরকারের রাষ্ট্রে স্বৈরাচারী হয়ে যাওয়ার সুযোগ খুব বেশি থাকে। সবাইকে শুভেচ্ছা। আমরা সবাই লক্ষ্য করব যে নির্বাচন নিয়ে যখন দেশের মধ্যে বিভিন্নমুখী আলোচনা ছিল, সেটা যখন প্রধান উপদেষ্টা আগস্টের প্রথমার্ধে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন এবং অতি সম্প্রতি যখন প্রধান উপদেষ্টা লন্ডন সফর করলেন এবং সেখানে যখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করলেন, সে বৈঠকের পরে সব পক্ষ থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে নির্বাচন 2026 সালের প্রথমার্ধে হচ্ছে। হয়তো সেটা ফেব্রুয়ারি অথবা সেটা এপ্রিল, এর মধ্যে নির্বাচনটা হয়ে যাবে। সে প্রস্তাবটা ছিল এরকম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ সময় এই রাষ্ট্রে ফাংশন করতে দেওয়া এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়ে একটা খুব শক্তিশালী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটা দীর্ঘ সময় এদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকবে। তখন এই আলোচনাটা ছিল এমন একটা প্রেক্ষাপটে যখন এনসিপি সহ সরকার মদতপুষ্ট বা সরকারের সুবিধাভোগী বিশাল একটা অংশ চাচ্ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ সময় থাকুক এই দেশের রাষ্ট্র ক্ষমতায়, সেটা 5 বছর এরকম একটা সময় থাকুক। তো যেহেতু বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় চাচ্ছিল একটা নির্বাচন, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে এবং হয়তোবা সবাই ধারণা করছে তারা বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। তো সেরকম একটা প্রেক্ষাপটে অবশ্যই বিএনপি তাদেরকে চাপ দিবে নির্বাচনের জন্য, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো যাতে বিএনপি নির্বাচনের চাপ না দেয় এবং বিএনপির পক্ষ থেকে এই ধরনের রাজনৈতিক চাপটা না আসে, সে কারণে হয়তো অনেকে মনে করেছেন যে বিএনপির যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান, তাকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে সম্পৃক্ত করা যায় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংযুক্ত করা যায়, তাহলে হয়তো নির্বাচনের এই চাপটার থাকবে না। এবং যিনি প্রস্তাবটা দিয়েছেন তিনি আমারও খুব প্রিয় একজন বিশ্লেষক এবং খুব প্রিয় একজন লেখক। আমরা খেয়াল করে দেখব তিনি প্রায় খুব আইডিয়া দেন আমাদেরকে এবং আসলে খুব ভালো ভালো আইডিয়া তিনি দেন, যেটা শুনে বা দেখে আমরা খুব বিমোহিত হই এবং এই আইডিয়াটা চিন্তা করতে বা জেনারেট করতে ওনার যে পড়াশোনা বা ওনার যে রিসার্চ, এগুলার সত্যি প্রশংসা না করে কোনো উপায় নেই। তো প্রশ্ন হচ্ছে, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ বিএনপির একজন সমালোচনাকারী এবং রাজনৈতিক পরিভাষা যেটাকে আমরা বলতে পারি, উনি বিএনপির মতাদর্শের বিরোধী একটা পক্ষ। উনি কিন্তু প্রায় আমাদেরকে বলতেন যে ভারত হচ্ছে আমাদের শত্রু রাষ্ট্র, কাজে ভারত যা চায় তা চাওয়া যাবে না, ভারত যা চায় তার উল্টাটা করতে হবে। যেহেতু ভারত নির্বাচন চায়, কাজেই বাংলাদেশের নির্বাচন চাওয়া যাবে না, এটা হচ্ছে ওনার তত্ত্ব, উল্টাটা করতে হবে। তো যেহেতু তিনি বিএনপির একজন সমালোচনা করি এবং খুব সাম্প্রতিক সময়ে, ঠিক সাম্প্রতিক সময় বলা যাবে না, দীর্ঘদিন যাবৎ তিনি এই অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আবির্ভূত হয়েছেন। তো তিনি কেন বিএনপির শুভাকাঙ্ক্ষী হতে চাইবেন, এই প্রস্তাবটা কেন তার কাছ থেকে আসবে? আপনারা জানেন গত মাসেই 28শে জুন শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি খুব বড় সমাবেশ করে ঢাকাতে এবং সেই সমাবেশ না বলে এটাকে মহাসমাবেশ বলা যেতে পারে। সেই মহাসমাবেশে জামায়াতে ইসলাম, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ সহ বিভিন্ন নানা মতের নানা পেশার মানুষ সেখানে উপস্থিত হন এবং সচরাচর যেটা ঘটে যে ইসলামী আন্দোলনের জনসমাবেশে সবসময় প্রচুর মানুষ হন, এটা আমরা সবসময় দেখেছি। এবং তাদের জনসমাবেশে এবং যখন হেফাজতে ইসলাম সমাবেশ করে সেখানেও প্রচুর মানুষ হন। তো আসলে এত জনসমাবেশে উপস্থিত এত মানুষের সাথে ভোটের হিসাবের সাথে সবসময় হিসাবটা মেলে না। কেন মেলে না সেটা নিয়েও বিভিন্নমুখী আলোচনা আছে, আমরা সেই আলোচনাটা এখন আর যাচ্ছি না। তবে আমার খুব দেখার ইচ্ছে যে জামায়াতে ইসলামী বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা একই দিনে আলাদাভাবে ঢাকাতে জনসমাবেশ করবে বা মহাসমাবেশ করবে। তখন আমরা সাধারণত বুঝতে পারবো যে আসলে কত মানুষ কোন দলের প্রতি কতটা সমর্থন জানাচ্ছে। সাধারণত আমরা দেখি যে
এসব দল এককভাবে যখন একটা মহাসমাবেশ বা একটা সমাবেশ করেন, তখন অন্যান্য রাজনৈতিক দলগুলো করেন না। এটা এজন্য আমাদের মনে একটা ধারণা থাকে যে হয়তো একই সমর্থক গোষ্ঠী বা একই তৌহিদি জনতা বা তাদের জনসমাবেশে যাচ্ছেন, যারাই হেফাজতে ইসলামের সমাবেশে যাচ্ছেন, তারাই জামায়াতে ইসলামী সমাবেশে যাচ্ছেন, আবার তারাই হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যাচ্ছেন। সেজন্য একই দিনে একই সময়ে যদি এই রাজনৈতিক দলগুলো ঢাকার ভিন্ন ভিন্ন স্থানে সমাবেশ বা মহাসমাবেশ করেন বা করার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়, তাহলে আমরা সাধারণ মানুষরা দূর থেকে বুঝতে পারবো যে কোন দলের প্রতি মানুষের কতটা সমর্থন রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে সমস্ত বিএনপির বিরোধী প্রায় বড় বড় সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একই প্ল্যাটফর্মে বা একই মঞ্চে আবির্ভূত হলো, তখন কিন্তু রাজনৈতিক পরিবেশে নতুন করে একটা ভোটের হিসাব নিকাশ শুরু হলো। সে ভোটের হিসাব নিকাশটা এরকম যে এই যত রাজনৈতিক দলগুলোকে ছোট ছোট মনে করা হচ্ছে, তারা যদি একসাথে হতে পারে তাহলে কিন্তু এটা ভোটের রাজনীতিতে একটা খুব বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে। তো অনেকেই সমালোচনা করছেন যে হ্যাঁ, এত এত রাজনৈতিক দল, এটা হয়েছে সেটা হয়েছে, তারা ক্ষমতায় গেলে তাদের দলের প্রধানমন্ত্রী কে হবেন বা রাষ্ট্রের দায়িত্ব কে নেবেন ইত্যাদি নানান আলোচনা। তবে আমি বিষয়টাকে পজিটিভলি দেখছি। আমি পজিটিভলি দেখছি এ কারণে যে 1991 সাল থেকে শুরু করে 1996 সাল এবং 2001 সাল যতই ভোটের হিসাব গড়িয়েছে, আমরা লক্ষ্য করেছি যে যারা বিজয়ী হয়েছেন তারা দিনকে দিন বিপুল ভোটে বিজয়ী হচ্ছেন, বিপুল আসন নিয়ে বিজয়ী হচ্ছেন, এবং শেষ পর্যন্ত সেটা এমন জায়গায় চলে গেল যে 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় আসা। এটা কিন্তু গণতন্ত্রের জন্য আমার দৃষ্টিতে খুব একটা সুখকর না। যত বেশি আসন, যত বেশি ক্ষমতা একটা রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসীন তার কাছে পুঞ্জীভূত থাকবে, সেই দলটার বা সে সরকারের রাষ্ট্রে স্বৈরাচারী হয়ে যাওয়ার সুযোগ খুব বেশি থাকে। কাজেই রাজনীতিতে বা সংসদে বা রাষ্ট্রে একটা ব্যালেন্স, ক্ষমতার ব্যালেন্স থাকাটা জনগণের জন্য এটা ভালো একটা দিক। এতে জনগণের জায়গায় একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার সুযোগ থাকে এবং জনগণের পক্ষ হয়ে একটা বার্গেনিং এজেন্ট থাকে রাষ্ট্রের মধ্যে, যেটা এককভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারের দিকে ঝুঁকে থাকলে সেটা জনগণের পক্ষে থাকে না। কাজে যদি আগামী নির্বাচনে বিএনপির বাইরে সমস্ত রাজনৈতিক দল বা সমস্তগুলো না হলেও বৃহৎ ইসলামীপন্থী বা ডানপন্থী রাজনৈতিক দলগুলো যদি একটা বড় মঞ্চ বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, আমি মনে করি সেটা আগামী নির্বাচনের জন্য খুবই ভালো একটা দিক। এতে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, একক নির্বাচন হওয়ার যে বদনাম বা ঝুঁকি ছিল সেটা কেটে যাবে। পাশাপাশি যারা বিগত আওয়ামী লীগ সরকারকে সমর্থন করতেন বা তাদেরকে ভোট দিতেন, যারা হয়তো আওয়ামী লীগের অন্যায় অত্যাচারের সাথে যুক্ত ছিলেন না সরাসরি, তারাও তো এই দেশের নাগরিক। তারা অনেকে তো ভাবছিলেন যে হ্যাঁ ঠিক আছে, একক নির্বাচন হলে বা এক কেন্দ্রিক নির্বাচন হলে আমরা ভোট কেন্দ্রে যাব না, তারাও ভোট কেন্দ্রে আসবেন, তারাও ভোট দিবেন। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য খুব ভালো একটা দিক। তারা যদি সেই ঐক্যটা ধরে রাখতে পারে তাহলে সেটা খুব দারুণ। যারা ওই মঞ্চে গিয়েছিলেন বা যারা ওই মঞ্চে ছিলেন তাদেরকে আসলে এক মঞ্চে হওয়ারই কথা কোনো না কোনোভাবে। আপনি খেয়াল করে দেখেন, জামায়াত ইসলামী সেটা ডানপন্থী দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডানপন্থী দল, এবি পার্টি সেটা জামায়াতের একটা এক্সটেনশন আমরা ধরে নিতে পারি। তারপরে এনসিপি, এদের সাথে ডানপন্থী দলের যে যোগাযোগ, সম্পৃক্ততা, সখ্যতা সেটাও আমরা জানি। একটু ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। সাবেক ভিপি জনাব নুরুল হক নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সেখানে গিয়েছেন। এটা হয়তো অনেকের কাছে এখন অবাক লাগছে না, কিন্তু যে ঘটনাটা গত মাসের 13 তারিখ, সম্ভবত 12 তারিখ বা 13 তারিখ ঘটেছিল তার নিজ এলাকায়, সেই ঘটনাটা না ঘটলে হয়তো ভিপি নূর আজকে এই মঞ্চে থাকতেন না। ওই ঘটনাটা নিশ্চিত করে দিল যে ভিপি নূরের এই মঞ্চে থাকাটা। তো কাজেই যারা এই মঞ্চে ছিলেন সেটা প্রত্যাশিত, অপ্রত্যাশিত তেমন কোনো বিষয় এখানে নেই। তো আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।